এসেছিলাম, আমার প্রথমে স্বামী মারা যায়, দুটো বাচ্চা, একটা মেয়ে একটা ছেলে। তো একটা 5 বছরের, একটা 7 বছরের, তিনটে বাচ্চা ছিল, তার বউ ছিল। তো বোনের বাড়ি বেড়াবার নাম করে আমাকে নিয়ে চলে গেছিলো বানারসে। তো বানারসে আমাকে বিক্রি করে গিয়েছিল, আমি বুঝতে পারিনি। তো বললো, আমি বলেছি মা হসপিটালে চাকরি পেয়েছে আর প্রাইভেটে বাচ্চাদেরকে প্রাইভেট পড়ায়। আজ এক অভাগিনীর জীবনের গল্প শোনাবো আপনাদের। তবে এই অভাগী শরৎচন্দ্রের গল্পের সেই অভাগী নন, একজন গৃহী মহিলা থেকে পতিতাপল্লীর বাসিন্দা হয়ে ওঠার গল্প। কিভাবে এসে পৌঁছালেন এই নরকীয় স্থানে, চলুন তার মুখেই শুনে নিই। এসেছিলাম, আমার প্রথমে স্বামী মারা যায়, দুটো বাচ্চা, একটা মেয়ে একটা ছেলে। তো একটা 5 বছরের, একটা 7 বছরের। তো তখন আমার বাপেদের অবস্থা ভালো, কিন্তু আমি রাগ করে বাপের ঘরে যেতাম না, তো চাল ধান করতাম। তো আমি একজনকে ভাই বলতাম। তো তার সঙ্গে তিনটে বাচ্চা ছিল, তার বউ ছিল। তো বোনের বাড়ি বেড়াবার নাম করে আমাকে নিয়ে চলে গেছিলো বানারসে। শুনলেন তো, স্বামী মারা যাওয়ার পর নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করেছিলেন। ভাই বলে একজনকে বিশ্বাস করতেন। সেই ভাই তাকে বেড়াতে নিয়ে গেল বেনারস। বেনারসে গিয়ে কি এমন ঘটলো যে তাকে আশ্রয় নিতে হলো পতিতালয়? চলুন শুনে নেওয়া যাক। তো বানারসে আমাকে বিক্রি করে গিয়েছিল, আমি বুঝতে পারিনি। আমাকে বললো, তুমি মানে যাকে ভাই বলি সে আগে বেরিয়ে গেছে। তারপরে তার বউ বলছে, দিদি তুমি বসো, আমি আসছি। তা আমি বলছি আমিও যাব। তো বলছে, না তুমি বসো, আমি আসছি। ওরা গোপনে টাকা নিয়ে এসে, আমি জানতাম না। তারপরে ওরা আর কেউ ঘুরে আসে নাই। বানারস থেকে আমাকে একদম বার হতে দেয় না, মারা ধরা করে, এরকম কাজ বলে। আমি যাই না, তো আমাকে খুব মারতো, প্রচণ্ড মারতো। কান্নাকাটি করতাম। শুনলেন তো কিভাবে তাকে ফাঁদে ফেলে বিক্রি করে দেওয়া হলো। এরকমই হাজার অসহায় মহিলাকে কিছু স্বার্থপর মানুষ তাদের অসহায়তার সুযোগ নিয়ে কত সহজেই পণ্য বানিয়ে ফেলে। কিন্তু বেনারস থেকে কিভাবে এসে পৌঁছলেন আসানসোলের এই রেড লাইট এরিয়াতে, চলুন তার মুখেই শুনে নেওয়া যাক। কান্নাকাটি করতাম। ওই করতে করতে এখানকার একটা মানে বাঙালি মেয়েরা, ওইখানে একটা মেলা ছিল, প্রতাপগড় মেলা, সেইখানে গিয়েছিল। তো আমি ভাবলাম যে আমাদের ভাষায় কথা বলছে, তো আমাদের গ্রামের ওদিকে হবে। তো কাউকে কথা বলতে দিত না। তো সে তাও চুরি করে কথা বলে দিয়ে ওই বানারস প্রতাপগড় মেলাতে একটা পুলিশের রেড পড়েছিল, বিরাট ভয়ঙ্কর। সে রেটে সেই টাইমে আমাকে নিয়ে মেয়েটা এখানে চলে এসেছিল। তারপরে আর আমি ঘরে অনেক দিন যেতে পারিনি। শুনলেন কথাগুলো। এক মেলায় পরিচয় হলো এই বাঙালি মহিলার সঙ্গে অন্য এক বাঙালি মহিলা। তারপর সেই মহিলার হাত ধরেই আজ আসানসোলের এই পতিতালয়ে আশ্রয়। তিনি ভেবেছিলেন এই বাঙালি মহিলার হাত ধরেই তিনি রাজ্যে ফিরে আসবেন। বেনারস থেকে পালিয়ে তো বাঁচলেন, কিন্তু এসে আশ্রয় নিলেন রাজ্যেরই এক কালপুত্রিতে। তারপর আর কি, এখানেই তার দিন কাটতে থাকলো। কিন্তু কেমন করে কাটছে তার দিন, চলুন শুনে নিই। তো সেই থেকেই হচ্ছে আপনি এই জায়গায় আছি, রেড লাইট এরিয়ায়। হ্যাঁ। পরিবারের কেউ কি আজকে আপনার সঙ্গে যোগাযোগ রাখে? না, পরিবারের এই বছর মানে এখানে গেলে পরে আমার প্রথমে আমার ছেলেকে পাঠিয়ে দিয়েছিলাম বড় হলে। তারপরে ওরা অনেক লোক দেখতে এসেছিলো, তোর মা কোথায় আছে না আছে জিজ্ঞাসা করেছিল। তো তখন আমার মা খুব বিমার ছিল। আমার ছেলে বলল কি, মা তুমি আসো, আমার নানি অসুস্থ আছে। তো আমি বলছি কিভাবে আমি যাব, তুমি কোথায় থেকে কথা বলছো? বললো তোমাদের বাগান থেকে। তো আমি বলছি কি বলতে হবে, তুমি কি বলেছো গিয়ে? তো বললো, আমি বলেছি মা হসপিটালে চাকরি পেয়েছে আর প্রাইভেটে বাচ্চাদেরকে প্রাইভেট পড়ায়। শুনলেন তো, রাজ্যে ফিরলেও আর বাড়ি ফিরে যেতে পারেননি তিনি। আর বাড়ি ফিরবেনই বা কি করে?
এই যন্ত্রণার চেয়ে হাজার গুণ বেশি যন্ত্রণা তো প্রতিবেশীদের কথায় থাকবে। এইভাবেই তার কর্মকে গোপন রেখে নামমাত্র যোগাযোগ রেখে চলেছেন পরিবারের সঙ্গে। চলুন এর পরের কথাগুলো একবার শুনুন, তাহলে আরো চমকে যাবেন। তো আজকে যে এখানে আছেন, এখানে তো মানে একটা সমস্যা তো হয়। এখানে কি আর কোনোদিন কোনো মেয়েরা এরমভাবে আসে? হ্যাঁ, অনেকেই আসে এইভাবেই তো মেয়েরা। আমি যখন এরকম পড়েছি তখন আমি মনে ভাবি যে নিজের ইচ্ছেকে তো কেউ এখানে নামবে না, মজবুরি না হলে কাউকে বিয়ে করে নিয়ে আসে, কাউকে হয়তো বলে যে আমার ওইখানে বিজনেস আছে এই বলে নিয়ে আসে, কাউকে বলে যে চলো ওইখানে আমরা কাজ দেব, গরিবের মেয়ে হয়তো বলে যে কাজ দেবো, এইভাবেই আসে। এমনি অন্যান্য মেয়েদের প্রতি কোনো বার্তা দেবেন যাতে হচ্ছে আপনার মতো অন্য কাউকে এইভাবে বিক্রি না হতে হয়? সে তো অবশ্যই, আমরা যতটুকু পারি আমি এখানে এই অফিসে আমি কাজও করি, মানে 2002 থেকে। তো আমরা যতটা পারি ততটা সাহায্য করি, আমরা বাড়িতে পৌঁছাতেও যাই মেয়েরা আপনার কি যদি। মনে হয় যেন অন্য কোনো মেয়ে এই পেশায় আসুক, এরকম কি কোনোদিন মনে হয়েছে? না না না, আমরা চাই যে এই পেশায় যেন কেউ না নামে। কেন যা আমরা যে কষ্ট পেয়েছি, যেরকম অসহায় আছি এরকম অসহায় আর কেউ না হয়। কেউ কি চায় যে কারুর ঘরের মেয়ে এখানে আসুক? শুনলেন কথাগুলো একবার, কিভাবে প্রতারণা করে মহিলাদের এখানে আনা হয়। শুধু এই নয়, এর পেছনে রয়েছে একাধিক চক্র। শুধু যে এই রাজ্যের মেয়েরা এখানে এই কাজ করে তা কিন্তু নয়, এর সঙ্গে বাইরের রাজ্য এবং বাইরের দেশেরও বহু মহিলাকে নানাভাবে প্রতারণা করে এখানে নিয়ে আসা হয়। আসানসোলের এই অঞ্চলে বাংলাদেশ থেকেও বহু মহিলারা এসে আশ্রয় নিয়েছেন। বাইরের দেশ থেকে কিভাবে মহিলারা আসেন, কিভাবে এখানে যুক্ত হন, সেই কথাও শুনে নিন। যে এই এলাকায় প্রচুর বাংলাদেশি মহিলাও রয়েছে, তো তাদের তো যেরকম শুনছিলাম যে তাদের সকলের পাসপোর্ট নেই, তো এইভাবে যে তারা আসছে এটা কিভাবে দেখবেন? এখানে দুর্বার মহিলা সমিতির কাজ আছে কি এখানে যারা বাঙালি থেকে মেয়েরা আসে তাদের রেজিস্টার্ড মেনটেন করা, তার সাথে পুলিশের সাথে সহযোগিতা করা, পুলিশকেও এটা জানানো, নিয়ামতপুর ফাঁড়ির পুলিশকে এটা বোঝানো হয়েছে এখানকার যে মহিলারা বাইরে থেকে আসবে তাদের রেজিস্টার্ড মেনটেন করতে হবে। লেকিন এখন এখানে কি হয়েছে, আপনি দেখবেন কাটমানির মাধ্যম থেকে বাইরের মেয়েগুলোকে নিয়ে আসা হচ্ছে। তাদেরকে নিয়ে আসার পর এখানে রেশন কার্ড, আধার কার্ড এখানকার লোককে দেখিয়ে তাদেরকে বানিয়ে দেওয়া হচ্ছে। এখনও এখানে যদি আমরা তদন্ত করি, এই নিয়ামতপুর অঞ্চলের লছিপুর রেড লাইট আর এই চপকা রেড লাইটের মধ্যে যদি তদন্ত করি, তো এখানে কমসে কম 50টা বাংলাদেশি মেয়ে বেরোবে। তাদের কারোরই পাসপোর্ট নেই না, তারা এখানে পার্মানেন্টই নেই, তারা দালালের মাধ্যম থেকে এখানে আসছে। আর পুলিশের এখানে মানুষের কোনো ভয় নেই। রেড লাইট এরিয়াতে যদি পুলিশের ভয় বলতে পারে কিচ্ছু নেই এখানে, মানে সব কাটমাটির মাধ্যমে সব কাজগুলো হয়ে যায়। যদি পুলিশ আজকে তদন্ত করবে আর পুলিশ যদি ভালো করে কাজ করে এখানে, তো অনেক বাংলাদেশি মেয়ের এখানে গল্প আপনি পেতে তো পারেন। তাহলে তো তাদের সেই সমস্ত বাংলাদেশি মেয়েদের সঙ্গে তো কি পুরুষ মানুষও চলে আসতে পারে এবার বাংলায়? একদম আসে, আপনি চলে যান, আপনি লছিপুর রেড লাইট এরিয়াতে আসুন, এখানেও খুঁজুন, দেখুন এখানেও বাংলাদেশি ছেলে পাবেন আপনি এখন। আর এদের রাস্তা তালঘাট করা আছে, তো এই তালঘাটে এই যে আজকে এত বড় ঘটনা ঘটছে, আমাদের অল্প সংখ্যক হিন্দুদেরকে ওখান থেকে মারা হচ্ছে, ওই তালঘাটের মাধ্যম থেকে কয়েকটা বাংলাদেশি লোক এখানে অলরেডি বাংলাতে ঢুকে গেছে। আপনি তদন্ত করে দেখুন, আমরা এই বিশ্বাস থেকে আমি বলতে পারি যে এখানে অতি অবশ্যই বাংলাদেশিরা লোকরা ঢুকছে। শুনলেন কিভাবে বাংলাদেশ থেকে পাচার চক্র কাজ করছে এইসব অঞ্চলে। জানেন কি, এইসব রেড লাইট এরিয়াগুলিকে কাজে লাগায় জঙ্গি সংগঠনগুলিও। জানা না থাকলে শুনে নিন। তো পুলিশ ওই ব্যাপারে উদ্যোগী নয়? পুলিশের উদ্যোগই নেই, পুলিশ তদন্ত করছে কোথায়? পুলিশ এত বড় পাশের বর্ডারে এত বড় ঘটনা ঘটছে, আর এখানে বাংলাদেশের মানুষের সাথে এখানে কনসাল্ট আছে, এখানে যোগাযোগ আছে, তো এখানে তো বেশি তদন্ত করা দরকার পুলিশকে। এখন যদি কেউ সেন্টার নিয়ে এখানে চলে আসে তো আমরা কি করতে পারবো? তো আপনার কথায় হচ্ছে যে পুলিশ এখানে উদাসীন। স্বাভাবিকভাবে তো এই সমস্ত এলাকায় যে সমস্ত জঙ্গিরা বাংলাদেশ থেকে ইতিমধ্যে 70 জন জঙ্গি তারা পালিয়ে গেছে, তাদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না, তাদের মধ্যেও কেউ এই রকম জায়গায় এসে অবশ্যই থাকতে পারে। 100% আপনি পুরো ভারতবর্ষের বহু জায়গায় ক্রাইম যেগুলো হয় সেগুলো লছিপুর রেড লাইট থেকে পুলিশ উদ্ধার করেছে।
বাংলাতে বহু জায়গায় ক্রাইম হয়েছে, সেটাকে লক্ষ্মীপুর রেড লাইট এই চক্কায় এখান থেকে পুলিশ উদ্ধার করেছে। আমাদের পুলিশ যদি, এই নিয়ামতপুর পুলিশ, কুলটি পুলিশ যদি অ্যাক্টিভ হয়, এখানে একটা লোক মানে এন্ট্রি করতে পারবে না, বাইরের লোক, যদি পুলিশ এখানে যদি অ্যাকশন নেয়। কেন পুলিশ এখানে সব থেকে ভালো, তাদের সোর্স আছে, পুলিশের এখানে মানুষ লোকের সাথে যোগাযোগ আছে। এই নিয়ামতপুর পুলিশ চাইলে, কুলটি পুলিশ চাইলে এখানে সব কিছু বন্ধ করতে পারে। শুনলেন তো পুরো হাড় হিম করা একটি ঘটনা, যেখানে আর 5 জন সাধারণ মহিলার মতো সুখে সংসার করার স্বপ্ন দেখা মহিলা স্বামীর মৃত্যুর পর কিভাবে পতিতালয়ের এক স্থায়ী বাসিন্দায় পরিণত হলো, কিভাবে কাজ করছে এই দেশি বিদেশি পাচার চক্র, আর এর থেকেও ভয়াবহ এই রেড লাইট এরিয়াগুলিকে ঘাঁটি হিসেবে কিভাবে ব্যবহার করে জঙ্গিরা, সেই গল্পই আজ আপনাদের কাছে তুলে ধরলাম। এই বিষয়ে আপনাদের মূল্যবান কোনো মতামত আমাদের কমেন্ট করে জানাতে পারেন। এরকম আরো ঘটনা জানতে লাইক দিন, সাবস্ক্রাইব করুন বেঙ্গল ট্যাগ।